দৈনিক যুগান্তরে এভাবেই নিউজটা মানে লেখা হয়েছে, শুরুটা হয়েছে। তারপরে তারা আরও অনেক কথা বলেছেন। তো এটা শুনলে পরে একটু মানে অস্বাভাবিক লাগতে পারে, কারণ কদিন আগেও তো আমরা দেখলাম যে ভারতে বসেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নানা ধরনের কথা শেখ হাসিনা কিন্তু বিদেশের মিডিয়াকে জানিয়েছেন, রয়টার্সকে জানিয়েছেন। আমরা এনডিটিভিকে এর আগে ইন্টারভিউ দিতে দেখেছি। তো ওনারা তো করেছেন, তাহলে আবার চালানো যাবে না, কি যাবে না, কতটুকু যাবে না, কেন যাবে না, এই ডিটেলটা কেন? আমার কাছে মনে হয়েছে যুগান্তরের যে অনুবাদটা এটা একটু মিসলিডিং। আসলে ঠিক এভাবে বলেন, আমি মূল নিউজটা যে পড়েছি এটা এই নিউজটি আবার প্রথম আলোতে এসেছে। প্রথম আলোর ভাষাটা আবার একটু অন্যরকম। সেখানে তারা বলেছে যে বাংলাদেশ যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ার পর শেখ হাসিনাকে যে ফেরত চেয়েছে সেই বিষয়টা ভারত মানে নয়াদিল্লি তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা খতিয়ে দেখছে। এবং এই কথাটা তারা কাকে বলেছে, কীভাবে বলবো, আমরা জানতে পারলাম যে বৃহস্পতিবার যে ওদের যে ভারতের লোকসভার যে সংসদীয় কমিটি তারা মানে একটা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং সেই প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো তুলে ধরা হয়। সরকারই তুলে ধরেছে এবং সেখানে তারা এটাই জানতে চেয়েছে যে এবং এই কথাটা বলেছে যে তারা খতিয়ে দেখছে। আর এই যে রাজনীতি করার সুযোগ পাবেন না বলে যে যুগান্তরের রিপোর্টের ব্যাপারটা এরকম না। ওইখানে এক জায়গায় বলা হয়েছে যে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। মানে এই যাবৎকালে কখনোই সুযোগটা দেওয়া হয় নাই এমন কথা বলেছে। আগামীতে দেবে না, যেহেতু দেওয়া হচ্ছে না আগামীতে দেওয়া হবে না, এটা ইমপ্লাইজ, এরকম মনে হয় যে এটাই আসলে উনি বলতে চেয়েছেন। তো এবং তাহলে তারা শেখ হাসিনাকে থাকতে কেন দিয়েছেন তারও একটা ব্যাখ্যা তারা দিয়েছেন। এই কমিটির পররাষ্ট্র সংসদীয় যে কমিটি তারা মানে যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটা হলো চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবেই হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। দেখুন এগুলি সবই আসলে কূটনীতির ভাষা, কিন্তু এই যে কথাগুলো ওনারা এখন বলছেন এই কথাগুলো শেখ হাসিনার ওখানকার বর্তমান অবস্থানকে কতটুকু আপনার জাস্টিফাই করে, মানে উনি যেভাবে আছেন তার কি এই ফরম্যাটের মধ্যে আছেন নাকি অন্যভাবে আছেন। আপনারা যদি পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে সম্ভবত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই মুহূর্তে ভারতে আছেন তাদের ব্যাপারে ভারতের এতদিনের যে মনোভাব সেই মনোভাবে কিছুটা হলেও পরিবর্তন আসতেছে, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ একটা ঘটনা দিয়ে একটা বিবৃতি একটা প্রতিবেদন দিয়ে কিন্তু সব কিছু বোঝা যায় না। আরও আশেপাশের অনেক কিছু ঘটনা কিন্তু আছে। যেমন ধরেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী উনি দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আলাপ হয়েছে এবং সেখানে উনি একটা কথা বলেছেন যে তার দেশ মানে ভারত উন্মুখ হয়ে অপেক্ষা করছেন যে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন, মানে ভারত সফরে উনি যাবেন এই জন্য তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে। এ ধরনের কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তারা কখনোই উচ্চারণ করেনি। এবং তারা আরও অনেক কিছু বলেছে, যেমন ধরেন এবছরই 2026 ডিসেম্বরে আমাদের সঙ্গে গঙ্গা চুক্তি কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং এরই মধ্যে তারা মানে মোটামুটি একভাবে স্পষ্ট উল্লেখই করেছে তারা এই গঙ্গা চুক্তিটা নবায়ন করতে আগ্রহী। তিস্তা চুক্তি নিয়েও তারা বলেছে যে সেটা নিয়েও তারা আগ্রহী।
দেখুন, দীনেশ ত্রিবেদীর একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আরও একটা কারণে, সেটা বলি আগে আপনাকে, যে দীনেশ ত্রিবেদী কিন্তু বাংলাদেশে নিযুক্ত এর আগে যত হাই কমিশনার ছিল তাদের চেয়ে অন্য ধরনের এই কারণে, প্রথমত উনি কোনো আপনার কূটনৈতিক ক্যাডারের লোক না, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং ওনাকে এখানে পাঠানো যখন হয়েছে তখন ওনাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পাঠানো হয়েছে। মানে খুবই হাই প্রোফাইলের একজন লোককে এখানে পাঠানো হয়েছে। কাজে উনি যখন কোনো কিছু বলেন সেটা কিন্তু অবশ্যই জরুরি। এই যে ভারতে যে সংসদীয় কমিটি আছে, এই কমিটিটা কিন্তু এরই মধ্যে গঙ্গা চুক্তির নবায়নের জন্য সুপারিশ করেছে, এবং হয়তো এই কারণেই দীনেশ ত্রিবেদী বলেছেন, কিন্তু এর মধ্যে বাংলাদেশে মানে পা রাখার পর উনি বলেছেন যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। মানে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সে সম্পর্কে এমন কোনো সমস্যা উনি দেখছেন না যে সমস্যার সমাধান করা যাবে না। তার মানে ওনারা সমস্যার সমাধান করতে চান। এখন কেন করতে চান, এটা যে মানে খুবই ভালোবাসাজনিত কারণে নাকি উভয় দেশের প্রয়োজনের কারণে, সেটাও কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। আমি একটা কথা বারবার বলেছি, অনেকবার বলেছি বিভিন্ন সময়, যে একটা কথা মাথায় রাখবেন, যে ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, এ দুটো কিন্তু আপনি একভাবে মাপতে পারবেন না। কোনো একজন ব্যক্তির প্রতি অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ব্যক্তি হিসাবে তার একটা সম্পর্ক থাকতেই পারে, সেই সম্পর্কটা খুব ভালো হতে পারে, কিন্তু সেই সম্পর্ক ভালো বলেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটা কিন্তু সবসময় গ্যারান্টেড নয়। এটা এভাবে হয় না। রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্কটা হয় তখন ওই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এটাকেই গুরুত্ব দেওয়া হয়। এই যে এখন ভারত মানে সমস্ত সমস্যার সমাধান আছে, আসেন গঙ্গা চুক্তি নবায়ন করি, আসেন ওইটা করি সেটা করি, এটা যে এমনি এমনি করতেছে তা কিন্তু না। এখানে কিন্তু ভূ রাজনীতির একটা ব্যাপার স্যাপার আছে। ভূ রাজনীতি কেমন, যেমন ধরেন চীনের প্রথম সফরটা করলো আমাদের প্রধানমন্ত্রী, এই সফরটাকে আমি পার্সোনালি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে এটা খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিদ্ধান্ত হয়েছে যে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়াটা। কারণ আমাদের যে অবকাঠামোগত যত উন্নতি আছে তার সিংহভাগে কিন্তু আমরা করেছি চীনের সাহায্যে, চীনের অর্থায়নে অথবা চীনা প্রযুক্তির মাধ্যমে। আমাদের এই যে রাস্তাঘাট যেগুলি করেছি, বিদ্যুৎ, শিল্পাঞ্চল, যোগাযোগ খাতের যে বিনিয়োগগুলি, বড় বড় বিনিয়োগগুলি, এই সবই কিন্তু চীনের মাধ্যমে এসেছে। আবার এটা কিন্তু ভারতের জন্য একটু হলেও হুমকি, তাহলে ভারতের সঙ্গে আমি সম্পর্কটা ভালো করব কেন? কিন্তু ভারত তো চাইবে এখন যে সব কিছু নিয়ে তো তার সঙ্গে সম্পর্ক চীনের হয়ে যাচ্ছে, তাই না? আবার ধরেন এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কিন্তু যে সামুদ্রিক অঞ্চলটা, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়াতে চাচ্ছে, এবং এই উপস্থিতি বাড়ানোর জন্য সে চাচ্ছে চীনকে ট্যাকেল করার জন্য, এবং সেখানে যে উপস্থিতি বাড়াতে চায় এখানে তার বাংলাদেশের সহযোগিতা একটু দরকার। তারা বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে এই আমাদের বঙ্গোপসাগরের ওই এরিয়াটা দিয়ে। তো এই যে ব্যবস্থা, এখন চীন আমাদের সঙ্গে নানাভাবে সম্পর্কিত হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে, তো ভারত তো পিছিয়ে পড়তে চাইবে না এই সময়। কাজে ভারতও কিন্তু চাচ্ছে, কারণ ভারতের সঙ্গে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। মানে ভারতের পণ্য আমাদের এখানে প্রচুর আসে, আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভারতের লাভ, কারণ তাদের রপ্তানির জন্য বাংলাদেশের সবচেয়ে উর্বর জায়গা একটা, বিশেষ করে কৃষি পণ্য, এই সমস্ত পণ্য তারা আমাদের কাছে রপ্তানি করে। আমরাও খুব দ্রুত তাদের কাছ থেকে আনি, কারণ আমাদের পরিবহন কষ্ট কমে যায়। এই সমস্ত কারণে, এই জায়গাটার কারণে ভারত কিন্তু এখন আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই যে ভালো করতে চাওয়া সম্পর্কটা, এক্ষেত্রে বাধাটা কোথায়? বাধাটা হলো শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ ভারতে এখন আছে তারা। আমি যতটুকু বুঝি যে আসলে মানে একটা দেশের কোনো একজন লিডারকে যখন কেউ আশ্রয়, যেমন শেখ হাসিনা যারা যেন আশ্রয় দিয়েছেন, তখন তারা কিন্তু বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা
এই মুহূর্তে বাংলাদেশে কতটুকু, অথবা তারা কি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় কিনা। শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের কাছে প্রচুর, কোনো সন্দেহ নেই, দেশের আওয়ামী লীগ, বিদেশের আওয়ামী লীগ। কিন্তু একটা জায়গায় ঝামেলাটা হলো শেখ হাসিনা যাদেরকে নিয়ে ডুবেছেন, মানে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে তিনি ডুবেছেন, অথবা অন্যভাবে বলতে গেলে তাদের কারণে ডুবেছেন, তারা ওনাকে ডুবিয়ে দিয়েছে। সেই লোকগুলোকে কিন্তু শেখ হাসিনা এখনও ছাড়তে পারেননি, এবং তাদেরকে যদি ছাড়তে চান এ ধরনের কোনো শব্দ উনি এখন পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি। এদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল তার সরকারের বিরুদ্ধে, এবং এই গণ অভ্যুত্থানের চাপে যে ওনাকে চলে যেতে হয়েছিল, এই কথাটা শেখ হাসিনা কিংবা তার নেতৃবৃন্দ কেউ স্বীকার করেন না। তারা বরাবর বলে আসছেন একটাই কথা, সেটা হলো তারা একটা ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের কারণে তাদের চলে যেতে হয়েছিল। এই যে ষড়যন্ত্র তত্ত্বটা, এই তত্ত্বটা বাংলাদেশের মানুষ অতটা এখন আর খায় বলে আমার কাছে মনে হয় না। এখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা কিন্তু আছে বাংলাদেশের, বিশেষ করে আওয়ামী লীগে যারা আছে বাংলাদেশে তাদের কাছে অনেক আছে, কিন্তু যাদের কাছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে কিন্তু ওই ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপরে কাজী তাপর, এদের কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা নাই। শেখ পরিবারের কোনো লোকেরই সেই গ্রহণযোগ্যতাটা নাই। শেখ সেলিম, এদের কোনো গ্রহণযোগ্যতা নাই সাধারণ মানুষের কাছে। কিন্তু শেখ হাসিনা যখন কথা বলে তখন এদেরকে সঙ্গে নিয়েই কথা বলেন। এই জায়গাটাতে আমার ধারণা ভারতও বোধহয় উপলব্ধি করতে পেরেছে। আমার এটাও মনে করি যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ না করে তাহলে ভারত তাদের দিক থেকে হয়তোবা মুখ ফিরিয়ে নেবে। আমরা জানি না কী হবে, তবে এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠেছে, এবং এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য আমার বিবেচনায় একটা ভালো পদক্ষেপই হতে যাচ্ছে। প্রিয় দর্শক, সামনের দিনগুলোতে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে, হয়তো আমরাও অনেক কিছু বুঝতে পারবো, অনেক কিছু জানতে পারবো। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। কোনো আলোচনায় বাতিল হয়ে যায়নি। কেউ কেউ বলছিল একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আনা যেতে পারে, কেউ কেউ এটাও বলছিলেন যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে করা যায় কিনা। আবার এমনও শুনলাম, একটা পত্রিকায় দেখলাম বেশ তারা জোর সে বললো যে এমন একটা নাকি খুব জোর গুজব আছে এবং জোর আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা যায় কিনা। তো বোঝা গেল সবাই যার যার মতো করে একটা একটা করে ইস্যু পাবলিককে খাওয়াতে চাচ্ছে, গেলাতে চাচ্ছে যে একে বানান, ওকে বানান, তাকে বানান, এরকম আর কি। তো হতে পারে এই সমস্ত প্রবণতা, এই সমস্ত প্রচেষ্টাকে আমি একদম উড়িয়ে দিই না, কিন্তু এক্ষেত্রে একটা মোটামুটি অবশেষে আমরা দেখলাম যে গত রাতে, মানে শনিবার রাতে একটা কনক্রিট ধারণা মতো পাওয়া গেল। সেই ধারণাটা কি, বিএনপির যে স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ যে কমিটি, সেই স্থায়ী কমিটি একটা মিটিং বসেছিল, এবং মিটিংয়ে তারা ঠিক করেছেন যে কাকে রাষ্ট্রপতি বানানো যায়। সেই ঠিকটা কীভাবে, তারা একটা সিদ্ধান্তে আসছেন আর কি। রাষ্ট্রপতির নাম ঠিক করেন নাই, তারা একটা সিদ্ধান্তে আসছেন যে তারা কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি মনোনয়ন করবেন। কারণ মনোনয়নের পর তবে ইলেকশনের ব্যাপার আছে, কাজে তবে যেহেতু বিএনপির নিজেরই 2/3 মেজরিটি আছে, কাজে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই যে তিনি নির্বাচিত হয়ে যাবেন। এটা আমরা আগেও দেখেছি, এটা 91 সাল থেকে আমরা এই প্রক্রিয়া দেখে আসছি। তো বিএনপির স্থায়ী কমিটি কী সিদ্ধান্ত নিল, এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং আমার বিবেচনায় সবচেয়ে, মানে আমি এটাকে ফানি বলবো নাকি ভয়ঙ্কর বলবো আমি জানি না, আমার জন্য সবচেয়ে আপত্তিকর একটা সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি বরং আপনাদের পড়ে শোনাই। দৈনিক প্রথম আলোর এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক শিরোনামটা এমন ছিল যে রাষ্ট্রপতির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি, এগুলো শিরোনাম। আর যদি আমি প্রথম লাইনটা পড়ি,
প্রথম বাক্যটা আপনারা শুনুন। দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করেছে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো হলো সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, তারা মিটিং করেছেন এবং সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনা হয়ে তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই সিদ্ধান্ত হলো যে জনাব তারেক রহমান দলের যিনি চেয়ারম্যান এবং একই সঙ্গে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক করবেন যে কাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যায়। আমি আগে বলেছি বিএনপি যাকেই মনোনয়ন দিবেন তিনি হবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে হবেন না হবেন এই দায়িত্বটা দেওয়া হলো কাকে? একজন ব্যক্তিকে। আমরা এই জিনিস আগেও দেখেছি। এটাও তাও একটু তারা ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছে, যে তারা একটা মিটিং করেছে, মিটিং করে একজনকে দায়িত্ব দিয়েছে। শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হলেন তখন কিন্তু কেউ জানতো না কে হবে, মানে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি আমার এদের সঙ্গে মিটিং করার কোনো প্রয়োজন মনে করেন নাই। উনি একা নিজের কাছে গোপন রেখেছেন, রেখে উনি শেষ মুহূর্তে ঘোষণা করেছেন অমুক হবে রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতি একটা নির্দলীয় পদ, কিন্তু মাথায় রাখবেন এটা একটা নির্দলীয় পদ, এবং এই নির্দলীয় ব্যক্তিটি কে হবেন সেটা নির্ভর করছে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর। সেই ব্যক্তিটা কে? তারেক রহমান? সেই ব্যক্তিটা কি খালেদা জিয়া? সেই ব্যক্তিটা কি শেখ হাসিনা? সেই ব্যক্তিটা কে? এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, এর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু বিষয়টা হলো একজন ব্যক্তি, তিনি হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেবেন, কিন্তু একজন ব্যক্তি। এই যে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর কিছু একটা হয়ে যায়, কিছু একটা বাধাগ্রস্ত হয়, অথবা কিছু একটা সিদ্ধান্ত হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, এটাই হলো গণতন্ত্রের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর বিষয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক পুরনো একটা ঘটনা। আমি যখন একটা দৈনিক পত্রিকার চাকরি করতাম, দৈনিক আমার দেশ পত্রিকার সময় চাকরি করতাম, সেই সময় আমি জাতীয় পার্টির একজন বড় নেতা মিস্টার জিএম কাদের, যিনি চেয়ারম্যান, আমি জিএম কাদের একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম। তো লোকটাকে আমার পছন্দ করি পার্সোনালি, যে উনি বেশ লজিক্যাল লোক, কথাবার্তা ভালো বলেন। তো ওনাকে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমি বললাম যে আপনারা তো গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আপনার যিনি চেয়ারম্যান আছেন, তখন এরশাদ ছিলেন চেয়ারম্যান, তো উনি একা সিদ্ধান্ত নেন কে থাকবেন কে থাকবেন না, কে মহাসচিব হবেন কে মহাসচিব হবেন না, কে কাকে বহিষ্কার করা হবে কাকে বহিষ্কার করা হবে না, উনি একাই সিদ্ধান্ত দেন। এবং এই জিনিসটা আপনাদের দলের গঠনতন্ত্রের মধ্যেও আছে। তো গঠনতন্ত্র যদি এমনভাবে হয় যে একজন ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত দিবেন যে কী হবে কি না হবে, কাকে বাদ দেওয়া হবে কাকে রাখা হবে, কাকে কি পদ দেওয়া হবে, তাহলে এটা কি গণতন্ত্র হলো? ওনার জবাবটা ছিল তখন এরকম, উনি বলেছিলেন আমরা দলের সবাই মিলে ওনাকে যদি দায়িত্বটা দিই তাহলে এটাই তো গণতন্ত্র। তো আমি জীবনে এরকম হাস্যকর যুক্তি আর খুব কম শুনিনি, যে আমরা দলের সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছি, অতএব উনি একা যেটা করবেন সেটাই গণতন্ত্র। তো আমরা এখন সেরকম গণতন্ত্র দেখছি, যে পুরো স্থায়ী কমিটি মিলে তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে আপনি বলেন কি হবে, যে হবে সেটাই হবে, এটাই গণতন্ত্র। এমনও হতো, এই জিনিসটা বাড়তে বাড়তে কেমন হয় আমি বলি, যেমন আগে আমরা দেখেছি শেখ হাসিনারা বলে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কে হবে, এই দায়িত্বটাও দেওয়া হতো শেখ হাসিনাকে। অথচ ছাত্রলীগ কিন্তু শেখ হাসিনার কেউ না, শেখ হাসিনার পার্টির কোনো অঙ্গ সংগঠন না। শেখ হাসিনা ছিলেন সভানেত্রী, ছিলেন আওয়ামী লীগের, ছাত্রলীগ আলাদা একটা সংগঠন। সেই সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট কে হবে সেটা আওয়ামী লীগের যিনি সভানেত্রী তিনি নির্ধারণ করতেন। যুবলীগের কে হবে এটা উনি নির্ধারণ করতেন। স্বেচ্ছাসেবক লীগের কে হবে প্রেসিডেন্ট সেক্রেটারি এটা উনি নির্ধারণ করতেন। এবং আমার ধারণা আগামীতে বিএনপিতে ওই একই প্র্যাকটিস থাকবে, যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কে হবে এটা তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, যুব দলের সভাপতি সেক্রেটারি কে হবে তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি কে হবে ওটাও তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, এবং দেশের প্রেসিডেন্ট কে হবে না হবে সেটাও তারেক রহমান সাহেবই নির্ধারণ করবেন। আমার প্রশ্ন, তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমি সব নির্ধারণ করব? উনি বলেছেন? আমার ধারণা বলেননি। বাকি যারা আছে সবাই তার উপরে চাপিয়ে দিয়েছে। এটা এক ধরনের মোসাহেবি। এই লোকগুলি এত বড় বড় হয়েছেন, এত বড় সিনিয়র লিডার, এত বড় বড় মন্ত্রী, তারা ওনারা একটা দল চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। ওনারা সবাই মিলে, আমি নিশ্চিত ওনারা সবাই মিলে ওনার উপর চাপিয়ে দিয়েছেন, এবং এই চাপিয়ে দেওয়ার মাধ্যমে ওনার কাছে দেখাতে চেয়েছেন যে দেখেন আমরা আপনার কতটা অনুগত, আমরা কিছুই বুঝি না, আমরা নাবালক, আমরা কিচ্ছু বুঝি না, আপনি যা বলবেন সে এটাই হবে। এই যে এটাকে আমি আনুগত্য বলবো না, কিন্তু এই যে একজন লোককে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া, এর মাধ্যমে ওনারা তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন। কেবল তাই নয়, যদি এই নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়, ধরেন এমন একজন লোককে নির্বাচন করা হলো যাকে নিয়ে প্রচুর দেশ জুড়ে বিতর্ক হলো, সেই বিতর্কের দায়ও কিন্তু তারেক রহমান সাহেবকে বহন করতে হবে। কেন উনি এটা করতে যাবেন? কেন ওনার উপর চাপিয়ে দেওয়া হলো? হয়তো ভদ্রলোক কিছু না করতে পারেন নাই, অথবা উনি কেন উনি কিন্তু এনজয় করেছেন আমি জানি না। যদি এনজয় করে থাকেন তাহলে ওনার জন্য আমার দুঃখ হলো। এই জায়গাটাতেই সমস্যা। ধরেন এখন এনজয় করছেন, হয়তো ভালো করছেন, এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এক পর্যায়ে উনি নিজেই সব সিদ্ধান্ত নিজের থেকে দিবেন, তখন আর স্থায়ী কমিটিকে মিটিং করে দীর্ঘ আলোচনা করে ওনাকে দিতে হবে না, উনি নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। ঠিক আছে, আমি বলবো, আপনারা সবাই চুপ করে থাকেন। যখন এইভাবে কি কেমন নামাজকে এই চিন্তাটা আসবে, তখন উনি হয়তো ভাববেন আরে আমি তো পারি, আমি তো আগেও করেছি। এই যে আমি সব পারি, এই যে আমি সব ঠিক করি, আমার করা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, এই যে চিন্তাটা, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো একজন মানুষকে স্বৈরাচারী করে তোলে। আমি মনে করি এখনও যেন তেমন কিছু না, ছোট ঘটনা, কিন্তু আমার বিবেচনায় এই স্থায়ী কমিটি তারেক রহমান সাহেবকে সেদিকেই ঠেলছেন, আমাদের প্রধানমন্ত্রীকে সেদিকেই ঠেলছেন যে আপনি স্বৈরাচারী হন, আপনি সব বুঝেন। ভাই, মানুষ তো আমরা সবাই, এবং এর মাধ্যমে ওনাকে তারা বিপদেও ফেলছেন যে সমস্ত সমালোচনা আপনি গ্রহণ করেন, আমরা কিছু জানি না। এবং যখন যে লোকটা হবে, এবং এখানে আরেকটা লোভও কাজ করতে পারে বলে আমার ধারণা। লোভটা কি সেটাও বলে রাখি। এই যে স্থায়ী কমিটি, অনেকে বলা বলি করছেন যে স্থায়ী কমিটি থেকে হয়তো কাউকে প্রেসিডেন্ট নমিনেট করা হতে পারে। তো স্থায়ী কমিটিতে যারা আছে, আমার ধারণা সবাই নিজের থেকে একটু লোভ অনুভব করছেন, যদি আমার নাম বলে, যদি আমার নাম বলে, তো আমি যদি এখানে কিছু একটা বলা বলি করি, কাকে নিতে হবে, আমি তো নিজের কথা বলতে পারবো না। কাজে এই দায়িত্বটা আমরা ওনাকে দিয়ে দিই। সমস্যা তো ছিল না, আপনারা গোপন ভোটের মাধ্যমে করতে পারতেন। গোপন ভোট করতেন যে আপনি ভাই কাকে পছন্দ করেন, প্রত্যেকটা স্থায়ী কমিটির সদস্যকে বলতে পারতেন যে ভাই আপনারা এক কাজ করেন, আপনারা 5 জনকে একটা নাম দেন। এই 5 জনের কোনো প্রার্থী হয় নাই, কেউ নাম জানেন, আপনার মনের থেকে আপনি যে 5 জনকে আপনার পছন্দ হয়, মনে মনে যার কথা ভাবছেন, হয়তো এই কথাটা কেউ ভাবে নাই, হয়তো আপনি আপনার কোথাও ভাবছেন, কোনো সমস্যা নাই, আপনি 5 জন লোকের একটা তালিকা দেন, সিরিয়ালে দেন, যাকে 1 নম্বরে চান, 2 নম্বরে চান, 1 2 3 করে 5 জন নেন। সবার কাছ থেকে নেন না 5 জনকে সিরিয়াল, গোপন ভোটে একটু খুলেন, ওখানে তো আমরা বুঝতে পারবেন সবাই মিলে কি চায়। কিন্তু সেই রিস্কেও কেউ যায় নাই। এখানে একসঙ্গে অনেকগুলি বিষয় কাজ করেছে। প্রথমত লোভ, দ্বিতীয়ত মোসাহেবি, এবং তৃতীয়ত দায়টা একজন লোকের উপর চাপানোর মানসিকতা। মানে যে কোনো দল ভালো করুক তারই প্রশংসা করতে হবে কেন? তুমি কি তার রাজনীতিটা দেখবে না? হ্যাঁ, আমরা রাজনীতি সবারই দেখি, কিন্তু সমস্যাটা কি জানেন? রাজনীতি অনুযায়ী কি দলগুলি চলে? মানে বিএনপির একটা রাজনৈতিক আদর্শ আছে, আওয়ামী লীগের একটা রাজনৈতিক আদর্শ আছে, জামায়াতে ইসলামের একটা রাজনৈতিক আদর্শ আছে, এনসিপির একটা রাজনৈতিক আদর্শ আছে। মানে কাগজে কলমে তো একটা আদর্শের কথা বলা আছে, গঠনতন্ত্র আছে, কিন্তু সেটা মেনে কি সবাই চলে? চলে না। মানে বেশিরভাগ সময়ই চলে না। যখন চলে, যখন ভালো কিছু হয় সেখানে পাই, সেটাকে বলতে হবে এ কারণে যেন মানুষ বিচার করতে পারবে যে না, সব দলই একদম খারাপ না, আবার সব দলই একদম ভালো না, ভালো মন্দ মিলেই দলগুলো। যাই হোক, এত বড় ভূমিকার দরকার নাই, আপনাদেরকে বিরক্ত করব না। 2 দিন আগে আমার ছোট ভাই আমাকে একটা
মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, এবং তার সঙ্গে কয়েকটা আপনার নিউজের ক্লিপ পাঠিয়েছে, এবং তারপরে সে কমেন্ট করেছে যে জামাতের আসলে হলোটা কি, তারা কি মানে এলোমেলো হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কথা। আমার হুবহু মনে নেই, মোটামুটি এই ধরনের কথা। তো আমি আসলে ওই ক্লিপগুলো খুললাম, এবং তারপর আমারও মনে হলো জিনিসটা যে আসলে জামাতের হলোটা কি। এটা এই কারণে বলছি, দেখেন গত কয়েকদিনে, গত 2 মাসের কথা ধরেন, গত জুন জুলাই, মানে এত এত ঘটনা আমরা দেখেছি যে নানা ধরনের অপকর্ম, যৌন অপকর্ম, প্রতারণা এবং নানা ধরনের মানে ঘটনা। আমি একটা ঘটনার কথা বরং বলি। একটা ঘটনা তো খুবই আলোচনা হয়েছে, আপনারা জানেন, এটাও এই মাসের মাঝামাঝির সময়ে, যে সাতক্ষীরার একজন এমপি, জামাতের এমপি, জামাত ইসলাম এমপি, 75 বছর বয়স্ক গাজী নজরুল ইসলাম, তার সঙ্গে একজন কিশোরী নারীর একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, এবং এগুলি নিয়ে অনেক আলাপ আলোচনা। প্রথমে অনেকে বলেছিল এআই দিয়ে তৈরি, তারপরে নানাভাবে উনি নিজেও বলে স্বীকার করেছেন, বলেছেন আমার স্ত্রী, আমি তাকে বিয়ে করেছি। একজন এমপি বাংলাদেশে বিয়ে করেছেন, কেউ খবর রাখে না, উনি একা একা বিয়ে করে ফেললেন। দেখুন, আমি একটা কথা বলি, এই ফাঁকি বলে রাখি আপনাদেরকে, অনেকেই কিন্তু আছেন ওই মানে ধরা খেয়ে পরে বিয়ে করেন আর কি। আগে ধরা খান, ধরা খাওয়ার পরে বলেন যে না, এটা আমার দ্বিতীয় স্ত্রী। ইসলামে বিয়ে কিন্তু একটা সামাজিক ঘটনা। মানে বিয়ে মিন্স ডিক্লারেশন, মানে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, আপনাকে ঘোষণা করতে হবে আমি বিয়ে করেছি। ইসলামে ওই যে আমরা আগে বাংলা সিনেমায় দেখতাম না, যে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করে, হ্যাঁ, বাজারে যেয়ে বিয়ে করে, আপনার বিয়ে সমস্যা নেই, কিন্তু আপনি গোপনে কোনো বিয়ে হবে না ইসলামে। ইসলামের নিয়মটাই হলো যে বিয়ে মানে হলো দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। বিয়ে একটা সামাজিক চুক্তি, এবং এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনি ধরা খেয়ে ডিক্লেয়ার করবেন, এটা চলবে না ভাইয়া। আপনি যে যাই বলেন, আপনি মুতা বিয়ে করেন আর যে বিয়েই করেন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, আপনাকে ঘোষণা দিতে হবে। এটা ইসলামের নিয়ম। এখন যদি কেউ অন্য হাদিস আনতে পারেন আনেন, আমি আপনি যদি কেউ হাদিস দেখাতে পারেন, আমি উল্টা হাদিস দেখাতে পারবো আপনাদের, কোনো সমস্যা নেই। আজকাল তো সবই পড়া যায়। এই ইসলাম সম্বন্ধে জানতে হলে দায়ী রাখতে হবে এমন কোনো মানে কথা নেই, আপনি জানতে পারবেন। তো ওনারা কেউ ডিক্লেয়ার করেন না, ধরা খেয়ে বলেন, তো মিনমিন করে বলেন। আবার বউকে, আগের বউকে আবার ফোন করেন যে তুমি আবার মাঝখান থেকে কিছু মনে করো না, এটা ফোন টোন করে তারপরে ডিক্লেয়ার দেন যে আমার দ্বিতীয় স্ত্রী। তো এই এমপি সাহেব এটা ধরা খাইছে, ধরা খেয়ে এখন অনেক কিছু। কিন্তু আমি জামাতকে যেন ধন্যবাদও দিয়েছি যে ওনারা কিন্তু ওনারকে দল থেকে বের করে দিয়েছেন। মানে এর চেয়ে বড় শাস্তি জামাতের পক্ষে আর কিছু নেওয়া সম্ভব ছিল না। এই জন্য জামাতের সেন্ট্রাল কমিটিকে আমি ধন্যবাদও দিয়েছি, না ভাই ভালো একটা কাজ করেছেন। কিন্তু আপনার কয়জনকে থামাবেন? ঘটনা তো একের পরে ঘটেই চলেছে। সবশেষ দেখেন, এই যে মাত্র 2 দিন আগের ঘটনা, 27 তারিখের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের একজন মানে ছাত্র শিবিরের একজন হল কমিটির একজন নেতা, বড় নেতা, সে তার রুমে তার একজন গেস্ট এসে তার 2জন গেস্ট এসেছে, একজন গেস্ট তার সঙ্গে আরেকজন, এবং সেখানে তারা হাতে নাতে ধরা পড়েছে সমকামিতার সময়। ভাবুন একবার, এও কি সম্ভব? ভাবা যায়? মানে এগুলো হচ্ছেটা কি? বলবেন উনি তো জামাত করে না। হ্যাঁ, করে না, মাদ্রাসায় পড়ে, এটা তো আরেক ঘটনা। মাদ্রাসার শিক্ষার যে কী হচ্ছে, শিশু কিশোরদেরকে নিয়ে যে কী হচ্ছে, এই ঘটনা বলতে গেলে তো আপনার আধা ঘন্টা লাগবে খালি একটা পরে একটা ঘটনা বর্ণনা দিতে। এই যে বলৎকার, এই যে ঘটনাগুলো ঘটছে ছোটো ছোটো বাচ্চাদেরকে, আমার বলছে, এটা করার সময় বাচ্চাকে বলতেছে তুমি মনে করবা তুমি একটা স্বপ্ন দেখতেছ। ভাবেন একবার, মানে কত বড় মানে হিপোক্রেট হলে পরে এগুলো হয়। এই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের আমি তো মনে করি যে কঠিনতম শাস্তি হওয়া উচিত। করছেটা কি? তো এগুলো আমরা দেখছি। আমি 2-3টা ঘটনা আপনাদেরকে বর্ণনা দিই। এই দেখেন, সিলেটের কানাইঘাটে যে ঘটনা ঘটছে, শিবিরের এক সাবেক নেতা, সে বিয়ের প্রলোভন দেখে অনৈতিক সম্পর্ক স্থাপন করছিল। তারপর তরুণী তার মানে বিয়ের দাবিতে অনশন করছে, করার পর তাকে দল থেকে বের করে দিয়েছে শিবির। মানে ধরা পড়ার পরে দল থেকে বের করে দেয়। আবার খুলনায় বাটিয়াঘাটায় ঘটনা ঘটছিল যে প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় জামাত সমর্থিত এক নেতাকে
স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করে, পরে এটা নিয়ে মামলাও হয়। এগুলো কিন্তু একটার পর একটা ঘটে যাচ্ছে। দেখুন, এই সেক্সুয়াল বিষয়গুলো যদি আমরা বাদও রাখি, আরও কিছু ঘটনা, আমি একটা ঘটনার কথা বলি যে ভোলার তৈজুমউদ্দিন উপজেলায় ওখানে কি হয়েছে, ওখানকার উপজেলার যিনি জামাতের যিনি আপনার সাধারণ সম্পাদক যিনি আছেন, জামাতের যিনি সেক্রেটারি মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন, এই মহিউদ্দিন সাহেব তাদের ওই মাদ্রাসা, উনি একটা মাদ্রাসার টিচার, ওই মাদ্রাসার আরেকজন জুনিয়র শিক্ষক ছিল, তার নাম মোহাম্মদ মহিউদ্দিন। সেই মহিউদ্দিন জুনিয়র শিক্ষক মারা গেছে, এবং মারা গেছে আজকে থেকে 20 বছর আগে। এখন তার নামও মহিউদ্দিন। তখন এই জীবিত জামাত নেতা যে মহিউদ্দিন, গত 20 বছর ধরে ওই মৃত মহিউদ্দিনের যে আপনার ইন্ডেক্স এবং ব্যাংক হিসাবগুলি জালিয়াতি করে তার বেতন ভাতার টাকা উনি তুলে নিয়েছেন। মানে কত বড় বাটপারি, কত বড় জালিয়াতি যেটা নাকি হয়েছে। জাস্ট একবার খালি ভাবুন আপনারা যে এটাও কি সম্ভব। হ্যাঁ, এখন হয়তো কেউ বলবেন হ্যাঁ এটা সম্ভব, এটা একমাত্র জামাতের পক্ষেই সম্ভব। আর কি বলবেন। এর মধ্যে আগে দেখলাম রাজশাহীর পবায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ওয়ার্ড জামায়াতের একজন রোকনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, আমার প্রশ্ন আসলে জামাতের হলোটা কি? জামাত তো 8-10টা রাজনৈতিক দলের মতো নয়, এটা একটা আদর্শ ভিত্তিক অনেকটা ক্যাডার টাইপের দল আর কি। মানে ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা করে এই দলের কিন্তু লোকবল বৃদ্ধি পায়। হুট করে কেউকে তারা নেতা বানিয়ে দেয় না, তাকে রীতিমতো পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে তার চরিত্র উন্নত। এবং দেখবেন জামাতের স্লোগানও কিন্তু এটা, তারা সৎ লোকের শাসনের কথা বলে। তার মানে তারা সৎ মানে কি? সৎ কিন্তু সব দিক দিয়ে সৎ, অর্থনৈতিক দিক দিয়ে সৎ, মানুষের সঙ্গে আলোচনায় কথাবার্তায় সৎ, মানুষের পারিবারিক জীবনযাপনের সৎ, এমনকি এই যে সম্পর্ক তৈরি করা না করা এই সমস্ত ক্ষেত্রেও তারা সৎ। এবং সেই সৎ লোকের কথা বলতে যে তারা কিন্তু ওই যে 2001 সালে যখন তারা বিএনপির সঙ্গে ছিল, এই সময়ে তারা কত ভালো ছিল, 2জন মন্ত্রী ছিল, যে 2 মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের আপনার দুর্নীতির অভিযোগও ছিল না, এটা তারা কিন্তু বলে বেড়ায় যেখানে আমরা কত সৎ ছিলাম। কিন্তু তখন 2জন মন্ত্রী কিনা তারা বলতে পারতেন, কারণ ওই 2জন ছিল জামাতের শীর্ষস্থানীয় 2জন ব্যক্তি, একজন আমির আর একজন সেক্রেটারি জেনারেল। কিন্তু সারা দেশে যখন এখন জামাতের ক্ষমতা এবং জামায়াতের সংখ্যা বেড়ে যাচ্ছে, জামায়াতের সমর্থক বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা যেন ওই যে তাদের একটা সুনাম ছিল সেটাকে যেন ধরে রাখতে পারছেন না। তারা কি এখন সংগঠন বৃদ্ধির ব্যাপারে কেবল কোনো মতে মানে যেন তেন প্রকারের দলে ঢুকাতে পারলেই হলো এই ফর্মুলায় চলে গেছেন, নাকি তারা এখন ওই আদর্শ ভিত্তিক দলটাকেই বাড়ানোর চেষ্টা করছেন? এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। দেখুন, অন্য কোনো দলের জন্য হলে আমি যতটা না মনে করতাম, জামাতের জন্য আমি বেশি মনে করছি। এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন কেন জামাতের জন্য বেশি মনে করার কী কারণ? হ্যাঁ, বেশি মনে করার কারণ হলো অন্য দলগুলো কিন্তু এক একজনের এক এক ধরনের কিন্তু জনগণের কাছে এক এক ধরনের প্রতিশ্রুতি তারা দেয়, তারা নিজেদের ইমেজ এক একজন এক একভাবে তৈরি করার চেষ্টা করে। জামাতের ইমেজটা কি? জামাতের ইমেজটা হলো যে আমরা সৎ লোকের শাসন কায়েম করার চেষ্টা করছি, আমরা ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলার চেষ্টা করছি। কিন্তু সেই যে ধর্মীয় অনুশাসন, সেটা কি তারা তাদের এই সমস্ত নেতাকর্মীর ক্ষেত্রে কতটুকু প্রয়োগ করতে পেরেছে? এখানে কতগুলি বিষয় কিন্তু আছে। কেন হয় এটা? এখানে কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। কেন হয়? অনেকে মনে করেন তারা কঠিন অনুশাসনের মাধ্যমে তাদেরকে বেড়ে উঠতে হয় বলে এক পর্যায়ে যে তারা মানবিক আবেগ এবং এই ধরনের যে প্রবৃত্তি সেটাকে প্রকাশের কোনো সুযোগ পান না, এবং সুযোগ না পাওয়ার কারণে তারা বিকৃতভাবে অন্য পথে চলে যান। এটা কিন্তু একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে, তারা এখন বড় রাজনৈতিক দল হয়ে গেছে, তারা মনে করে যে আমরা যদি এরকম ছোটোখাটো দু একটা অপকর্ম করিও তা আমাদের বিরুদ্ধে কোনো লঘু দল মানে গুরুদণ্ড হয়তো হবে না, আমাদের দল আমাদেরকে সেভ করবে, হয়তো দল থেকে বের করে দেবে, কিন্তু বড় ধরনের কোনো দণ্ড
আমাদেরকে পেতে হবে না যে আমাদের দল আমাদেরকে সাপোর্ট করবে। এই বিষয়গুলো কিন্তু হতে পারে। আরেকটা হতে পারে যে কাজটা আমি যেটা মনে করি, আমাদের একটা প্রবাদ আছে, কিন্তু সেই প্রবাদটা হলো একটা মানুষ কতটা ভালো এটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর। আমরা জামাতের ওই কথা আগে বিশ্বাস করতাম, কারণ জামাতকে আমরা আগে জানতাম না। এখন যতই দিন যাচ্ছে এদের সংগঠন বড় হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে এদের সম্পর্কে আমাদের জানার সুযোগ বাড়তেছে। যখন জানার সুযোগ বাড়তেছে তখন আমরা এগুলো দেখতেছি। আমার বন্ধুদের মধ্যে অনেকে বলেন যে দেখেন ভাই, এই জিনিসটা সব দলের মধ্যে আছে, জামাতের নিয়ে বেশি আলোচনা হয়। আমি মনে করি এটা হতেই পারে, এটা হতেই পারে। কারকে নিয়ে বেশি আলোচনা হলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ আপনি তৈরি করছেন কিনা, সেটা সেই সুযোগটা তো আপনি তৈরি করেছেন। আপনি যদি আকাম কুকামগুলি না করতেন, মিডিয়া যতই আপনার বিরুদ্ধে থাক না কেন তত কিন্তু বলতে পারতো না। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে জামাতের লোকজনের খুব প্রভাব আছে এবং ফ্যাক্ট চেকিংয়ের নামেও কিন্তু জামাতের বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। এই ডিসেন্ট নাকি একটা আছে, ও তো জামাতের পুরো জামাতের পক্ষে সবসময় তারা নানা ধরনের কথা বলা বলি করতে থাকে। তো এখন এইগুলো তো তাদের আছে, তারপরেও এগুলি বেরোচ্ছে। এটা কিন্তু আমি মনে করি খুব শুভ কোনো সংবাদ তো নয়, বরং এটা আমি মনে করি যে একটা আতঙ্কের ব্যাপার আমাদের সমাজে। তাহলে কিছুই কি থাকবে না? অথবা কোনো দলকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, অথবা এনসিপি কি নিজেরাই তাদেরকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে গত কয়েকদিন ধরে নানা ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে হবিগঞ্জের ঘটনাকে যদি আমরা ধরি, তো হবিগঞ্জে দেখলাম এনসিপি তাদের একটা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং সেই কর্মসূচিকে পালন করা নিয়ে সেখানে তাদের উপর চড়াও হয়েছে কিছু ছেলেরা, কিছু তরুণরা, এবং এনসিপি অভিযোগ করেছে এরা সবাই বিএনপির ছাত্রদল, যুবদল অথবা এ ধরনের কোনো সংগঠনের সদস্য। তাদের অভিযোগটা সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে। কারণ এনসিপির নেতারা পরে যখন বক্তব্য দিচ্ছেন এবং এই ঘটনার প্রতিবাদ করছেন, এই ঘটনার নিন্দা করছেন, আমি দেখছি তাদের একাধিক নেতা সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করে আক্রমণ করছেন, তার নাম উচ্চারণ করে আক্রমণ করছেন। এটা করতে পারেন, এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। তারা যদি মনে করেন যে প্রধানমন্ত্রী এই সমস্ত ঘটনার জন্য দায়ী, তাহলে তারা তাকে লক্ষ্য করে অবশ্যই এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু সেই বলার ভাষা এবং ভঙ্গিটা কেমন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে কিন্তু মনে হচ্ছে এই ভাষাগুলো মাঝে মাঝে অশোভন হয়ে যাচ্ছে। তারপরেও হতে পারে, তারপরে তারা তাদের পলিটিক্স করবে, তারা যেভাবে করবে এটা নিয়ে তো আমি আপনি বলার কেউ নাই। কিন্তু তারা যেভাবে বলার চেষ্টা করছে, মনে হচ্ছে যেন বিএনপি সরকারের অথবা বিএনপি যে রাজনৈতিক দলটা আছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বোধ করি এনসিপি, জামাত অথবা আওয়ামী লীগ নয়, এনসিপি। এবং তাদের ভাবভঙ্গিতে এমনও মনে হচ্ছে যে আওয়ামী লীগ তো বাদ, আওয়ামী লীগে আলাপ করার দরকার নাই, এবং জামাত এবং তার মধ্যে তুলনা করছে যে এই দুইটা দলের মধ্যে বিএনপির আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী কে। এনসিপির নেতারা প্রমাণ করার চেষ্টা করছে তারা। এখন এই যে এনসিপির যে আন্দোলনটা, যদি এনসিপি প্রধান প্রতিদ্বন্দ্বী হয় তাতে কিন্তু কোনো লস নাই, হতেই পারে। এবার আমি নিজেই চাই, আমি কিন্তু সবসময় চাই যে এনসিপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হোক। আমি সবসময় চাই, আমি চাই মানুষ যেন এনসিপির মধ্যে একটা বিকল্প, মানুষের যে সাধারণ মানুষের যে একটা বিকল্প রাজনৈতিক দলের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে, যে আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবগুলিকে দেখেছি, আমরা একটা বিকল্প কিছু একটা চাই যার উপর আমরা আস্থা রাখতে পারি। এই যে মানুষের আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা যদি এনসিপির মাধ্যমে পূরণ হয় তাহলে তো আনন্দের কথা, আমি নিজেও এটা চাই। কিন্তু এনসিপি কি সেই জায়গাটা অর্জন করতে পারছে? কেবলমাত্র মুখের কথায় কাউকে গালাগালি করে অথবা কারোর ব্যাপারে অশ্লীল কথাবার্তা বলে তারা কি মানুষের মন জয় করতে পারবে? কারণ মানুষ কিন্তু দেখে কাজকর্ম, আপনি কি করছেন এটা হলো ইম্পর্টেন্ট, আপনি কি বলছেন সেটা সবসময় ইম্পর্টেন্ট না। একজন লোক বলছে যে ভালোভাবে চলা উচিত, মানে মাদকদ্রব্য গ্রহণ করা উচিত না, বলছে চরিত্র ঠিক রাখা উচিত, পরে দেখা যাচ্ছে যে ওই লোকটাই নিয়মিত মাদকদ্রব্য সেবন করছে,
তার শরীরে কয়েকদিন আগে দেখলাম জামাতের এক নেতার শরীরে নাকি মাদক দ্রব্যের অনেক কিছু দেখা গেলো। তো উনি জামাতে কিনা আমি যাই না, ওখানে লেখা ছিল জামাতে, বললাম আর কি। তো এখন এই যে বিষয়গুলো, আবার আমরা এর মধ্যে দেখলাম জামাতের এক এমপি সাহেবের কিছু নারী কেলেঙ্কারি ব্যাপার সেবার দেখলাম। তো এই যে ঘটনাগুলি না, এই নারী কেলেঙ্কারি অন্যরা করে না, করে কিন্তু অনেকেই করে। কিন্তু যখন একজন এই ধরনের রাজনৈতিক নেতা যারা নাকি সৎ লোকের শাসনের কথা বলে, যারা নাকি সৎ লোকের রাজনীতির কথা বলে, তারা যখন এগুলি করে তখন সেটা বড় হয়ে ধরা পড়ে। তো মানুষ দেখে যে আপনি কি বলেন আর কি করেন। এনসিপি যে রাজনীতির কথা মুখে বলেছে, সেই রাজনীতির প্রতিফলন কি আমরা এনসিপির নেতাদের মধ্যে দেখি? যদি না দেখি তখন আমরা তাদের উপর ভরসা রাখতে পারবো না। বিষয়টা কিন্তু ক্লিয়ার। তো এনসিপির লিডাররা এখন যেভাবে আচরণ করছেন, সেই আচরণটা কি তাদেরকে জনগণের কাছে ওইভাবে গুরুত্ব সহকারে উপস্থাপন করতে পারছে? এই সিদ্ধান্তটা কিন্তু এনসিপিকে নিতে হবে। আমার যেটা মনে হয় যে এনসিপি এখন সম্ভবত একটু এলোমেলো হয়ে গেছে। তারা যেগুলো করছে, যে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের নেতারা কথাবার্তা বলছে এবং সেখানে তারা প্রহিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এই যে যেটা হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি উচিত না। কিন্তু এ ধরনের ঘটনা ঘটানোর জন্য তারা কিন্তু পটভূমি তৈরি করছে। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরা যাক কিছুদিন আগে ওনারা কিশোরগঞ্জে গেলেন। কিশোরগঞ্জে যে এলাকায় গিয়েছিলেন সেই এলাকাটা বেসিক্যালি আমাদের বিএনপির যিনি লিডার আছেন একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনার এলাকা, এবং উনি সেখানে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে ওখানে উনি বিজয়ী হয়েছেন এবং ওখানে উনি খুবই জনপ্রিয় একজন নেতা। এখন সেখানে যে যদি এনসিপির লিডাররা বলে যে ফজা পাগলা, মানে ওনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে কথা বলে, তো ওখানকার লোকজন সেটাকে ভালোভাবে নেবে, তারা বিরক্ত হবে না? গালাগালি কিন্তু কেউ পছন্দ করে না। তো তারা যখন এগুলি বলে, এবং ওখানে ভাগ্য ভালো করে কিছু হয়নি, হতে পারত। আপনি যে এলাকায় যাচ্ছেন, আপনার যদি সেই এলাকায় গিয়ে সেখানকার যে স্থানীয় নেতা, সেখানকার যে লোকজনের কাছে জনপ্রিয় যে ব্যক্তি, তাকে লক্ষ্য করে যদি আপনারা এই ধরনের আপত্তিকর শব্দ উচ্চারণ করেন, তাহলে সেটা সেখানকার দলীয় নেতাকর্মীর মধ্যে অবশ্যই একটা নেতিবাচক প্রভাব ফেলবে। যত প্রভাবই ফেলুক, তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গায়ে হাত তোলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে যারা এনসিপির গাড়ি ভাঙছে, যারা এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের গায়ে হাত তুলছে, একটা ছেলে দেখলাম চোখে পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি মনে করি এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এগুলি যদি শাস্তি না হয়, তাহলে কিন্তু আরেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে। এটা গেলো একটা দিক। কিন্তু আমার কথা হলো অন্য জায়গায়, যে এনসিপি আসলে করছে এটা কি, তারা কেন এগুলি ইনভাইট করছে। আমি মাঝখানে একদিন বলেছিলাম এক জায়গায় যে এনসিপি এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি যখন বলেন কিছু কথা, তারেক রহমানের সমালোচনা করেন, অন্য কারো সমালোচনা করেন, যে ভাষায় উনি সমালোচনাগুলি করেন, ওগুলো আমি যেন শুনতে পাই উনি বলছেন যে আমাকে তোমরা মারো না কেন, আমাকে অ্যাটাক করো না কেন। তার মানে এনসিপি আসলে এইভাবেই কি আলোচনায় থাকতে চাচ্ছে? এটা হলো আমার মেইন পয়েন্ট, যে ওনারা জনগণের কাছে জনপ্রিয়তা অর্জনের জন্য ওনারা কি এটাই, অথবা আলোচনায় থাকার জন্য ওনারা কি এই পদ্ধতিটা নিচ্ছে যে আমাদের সবাই মারে? আমরা কিন্তু একসময় দেখেছিলাম, ওই যে এখন এক প্রতিমন্ত্রী আছেন একজন, নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, উনি একসময় কিন্তু ছাত্রলীগের ব্যাপারে ছাত্রলীগের কাছে প্রচুর মার খেয়েছেন, এবং অনেকে এমনও বলেন এই লোকটা তো মার খেয়ে খেয়ে নেতা হয়ে গেল। এখন এনসিপি কি সেই পদ্ধতিতে যাচ্ছে যে মার খেয়ে খেয়ে দলকে জনপ্রিয় করা? আমার মনে হয় এটা সহজ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এনসিপি এই কাজটা করলো কেন? আমি আজকে এনসিপি নিয়েই বেশি কথা বলছি। এনসিপির আমি মনে করি পার্সোনালি ওনাদের রাজনৈতিক ভুলগুলির মধ্যে প্রধান একটা ভুল ছিল জামাতের সঙ্গে নির্বাচনী জোট করা। এই জোট করার মাধ্যমে তারা 7টা আসন পেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই 7টা আসন পাওয়াটা আমি মনে করি তাদের জন্য ক্ষতিকর হয়েছে। তারা হয়তো ভেবেছে যে আমরা তো তাও জাতীয় সংসদে কথা বলতে পারছি, লোকে আমাদের কথা শুনছে, কাজে এটা আমাদের একটা অনেক লাভ হলো। কিন্তু আসলে লাভ তাদের হয়নি, বরঞ্চ তাদের যে পরিবর্তনে যারা এমপি হয়েছেন তারা কিছু টাকা অবশ্যই ইনকাম করেন, প্রভাব বিস্তার করেন, এবং তাদের যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটা কিন্তু সাধারণ মানুষ বিচার করছে যে এনসিপি ক্ষমতায় গেলে এমনটা হবে এই হিসাবে, এবং এই পরিবর্তনটা মানুষের চোখে পড়ছে। মানুষ কিন্তু বলে যে 2 দিন আগে রিক্সায় চড়ার ক্ষমতা ছিল না,
এখন কোটি টাকার গাড়িতে চলে। এখন এখানে হয়তো অতিরঞ্জন আছে, এখানে হয়তো বাড়াবাড়ি আছে, থাকতে পারে, কিন্তু কিছু তো হয়েছে পরিবর্তন। এই পরিবর্তনটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। আবার অপরদিকে ইদানিং যেটা আমরা দেখছি যে এনসিপি যাদের সঙ্গে নির্বাচনী জোট করেছেন সেই জামাতের সঙ্গেও কিন্তু তাদের একটা বিরোধ, টানাপোড়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অথচ দেখেন জামাত কিন্তু এনসিপিকে একটা বাড়তি একটা পদ দিয়েছে, এবারে মহিলা এমপির একটা পদ তারা কিন্তু জামাতের পক্ষ থেকে পেয়েছে। কাজেই জামাতের এই ক্ষেত্রে আমি মনে করি তাদের মধ্যে কোনো কৃপণতা ছিল না, তারা উদারী ছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তাদের মধ্যে এই ধরনের একটা টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। আমরা জেনেছি যে স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ যেটা, সেই দক্ষিণের প্রার্থিতা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। দক্ষিণে অনেকদিন আগে থেকে শুনছিলাম যে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি প্রার্থী হতে চান, কিন্তু এরই মধ্যে জামাত এখানে তাদের একজন প্রার্থীর কথা ঘোষণা করে দিয়েছে। ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম, তাকে তারা এখানে প্রার্থী করবে বলে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে। এই জায়গাটাতে এসে আমার কেন যেন মনে হয় এনসিপির সঙ্গে জামাতের একটা টানাপোড়েন শুরু হয়েছে, এবং সেটা টানাপোড়েনের শেষ কোথায় যাবে আমরা কিছু নমুনাগুলো দেখতে পাচ্ছি। দেখেন, এই যে এনসিপি হবিগঞ্জে যে মাঠটা খাওয়ার পর আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সদ্য সাবেক যে সভাপতি এই জাহিদুল কিন্তু একটা আপনার দিয়েছে, এই পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টে সে এই ঘটনাটাকে একটা পাতানো খেলা হিসেবে অভিহিত করার চেষ্টা করেছে। তার পোস্টটা আপনাদেরকে আমি একটু পড়ে শুনেন তিনি কী বলেছেন। তিনি বলেছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন বা পাবলিক সিম্প্যাথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। উনি তার মানে যে কথাটা এতক্ষণ আমি বললাম এটা বোধ হয় উনি জামাতটাকে ঢুকিয়ে দিয়েছেন যে জামাতটাকে আলোচনার বাইরে রাখা আর এনসিপির প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি করা। এটা আমি যেটা বলেছিলাম উনি একই কথা বলছেন। এই কথাটাই যখন উনি বলেন তখন সেটা কিন্তু এনসিপির ভালো লাগার কথা না, তাই না? এবং এরপরে দেখলাম যে এনসিপির নেতা মনিরা শারমিন তিনি আবার একটা পাল্টা পোস্ট দিয়েছেন। সেখানে উনি লিখেছেন সেটা আপনাদের পড়ে শোনাই যে জামায়াতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল। ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যান বা গভীর পরিকল্পনার গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকম অসুখ, আরোগ্য কামনা করে আমিন। বোঝা যাচ্ছে ওই জাহিদুলের পোস্টকে কিন্তু উনি কাউন্টার করেছেন। কাউন্টার করতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানেও কিন্তু আপনি দেখবেন যে এক ধরনের মানে তাদের মধ্যেকার যে ঐক্যটা সেখানে যে একটা ফাটল ধরেছে, এক ধরনের ভাঙন তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে কিছু হলেও দেখতে পাচ্ছি। যেমন আলোচনা, যেটা নাকি জাহিদুল বলেছেন যে আলোচনায় থাকতে চাইছে, জামাতকে আলোচনা বাইরে রাখতেছে এবং তারা তাদের প্রতি সমর্থন চাচ্ছে। উনি বলছেন জামাত তো যথেষ্ট আলোচনায় ছিল এই জুলাই মাসে, ওই আপনাদের গাজী সাহেবকে নিয়ে, গাজী নজরুল এমপিকে নিয়ে একটু কিন্তু ব্যঙ্গ আছে এখানে। হ্যাঁ, আবার উনি এটা বলেছেন যে এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে। এটাও ঠিক, আমি কিন্তু মনিরা শারমিনের সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি না। আসলে এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে, কিন্তু এনসিপির রাজনীতিটা দাঁড়াবে কিসের উপর ভিত্তি করে? এনসিপির রাজনীতি কিন্তু এই মার খাওয়ার মাধ্যমে, সরকারকে গালাগালি করার মাধ্যমে আপনি দাঁড় করাতে পারবেন না। এনসিপির রাজনীতি দাঁড় করাতে হবে তার নিজের যোগ্যতার উপর, নিজের আচরণের মাধ্যমে, নিজের কথা এবং কাজের মিলের মাধ্যমে, নিজের এমপিদের হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মাধ্যমে না। এই জায়গাটা কিন্তু বড় কথা। আমি একটা বটম লাইন বলি, যে আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে
একটা ধারা খুব প্রবল, সেটা আপনারা দেখেছেন, সেটা হলো যে কোনো কিছুর বিনিময়ে হোক আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এটা হলো একটা প্রবল ধারা। এই ধারার সঙ্গে কারা আছেন? এই ধারার নেতৃত্বে আছেন এনসিপি, জামাত, এবং সঙ্গে আছেন বিএনপি। বিএনপিও কিন্তু এই ধারার বিরোধিতা করছে না, মনে মনে কী বলছে আমি বলতে পারবো না, কিন্তু তারা এই ধারার সঙ্গে আছে। তারা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিতে চায় না। কিন্তু একটা জায়গা মাথায় রাখবেন, এই যে ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন না, পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করছেন, মার খাচ্ছেন, মার দিচ্ছেন, গালাগাল করছেন, একে ওকে গালাগাল করছেন, এর মাধ্যমে কিন্তু আপনারা প্রকারান্তরে যা আপনারা চান না, যেটা আপনাদের মূল লক্ষ্য যে আওয়ামী লীগকে আসতে দেব না, আওয়ামী লীগ আসবে, এটা আপনারা ফেরাতে পারবেন না, এটা স্বাভাবিক কারণে আসবে, প্রাকৃতিক নিয়মেই আসবে। এই দেশে প্রচুর আওয়ামী লীগের সমর্থক কর্মী আছে, তারা আসবেই। কিন্তু আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে